বাবা কাব্য, আবার কি? অনেক দিন তো হলো বাবা। আমি বলছি শোন, তুই এবার বরং একটা বিয়ে কর। আর কতদিন এইভাবে থাকবি বলতো? আজকাল তোর দিকে আমি যেন আর তাকাতে পারি না। শরীরটাও আমার ভালো নেই, বলা তো যায় না কোন দিন কখন কি হয়ে যায়। তাই জন্যই বলছি, দুই চোখ চিরতরের জন্য বন্ধ করার আগে তুই একটা বিয়ে করে টুকটুকে বউ বাড়িতে নিয়ে আয়। তাহলে আমি মরেও একটু শান্তি পাবো, না হলে যে আমার শান্তি হবে না। পিসি, তুমি এসব কি বলছো? আবার আমি আবার বিয়ে করব? ও মা, এ কথা শুনে তুই এত অবাক হচ্ছিস কেন? সেটাই কি স্বাভাবিক নয়? দেখ বাবা, মানুষের জীবনে দুর্যোগ তো ঘটতেই পারে, কিন্তু তাই বলে সেই অতীতকে বুকের মধ্যে আঁকড়ে ধরে সারাটা জীবন তো আর কাটানো যায় না। আমাদের ভবিষ্যতের কথা ভেবে অনেক সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু পিসি। কোনো কিন্তু নয়। আমি আমি আর তোর কোনো আপত্তি কানে তুলব না। তোকে আমার কথা শুনতেই হবে। তুই শুধু একবার রাজি হ। আমার সন্ধানে ভালো পাত্রী রয়েছে। আমি আমি তোকে বলছি বাবা, তুই দেখে নিস। সেই মেয়ে বড় ভালো, তোকে বড় ভালোবাসবে, যত্নে রাখবে। কাব্য, বলতে পারিস এটাই আমার শেষ ইচ্ছা। বাবা, তুই আমার শেষ ইচ্ছাটুকু রাখবি না? পিসির কথা শুনে চুপটি করে বেশ কিছুটা সময় বসে থেকে গভীরভাবে ভাবনা চিন্তা করে তরুণ যুবক কাব্য। তার প্রথম পক্ষের স্ত্রী সারদার মুখখানি যেন দুই নয়নে চিত্রপটের ন্যায় ভেসে ওঠে। সারদার কথা ভেবে বুকের বাম পাশটা কেমন যেন তীব্র বেদনায় মোচড় দিয়ে ওঠে। বিয়ের মাত্র মাস কয়েক যেতে না যেতেই 3 দিনের ধুম জ্বরে কাব্যের স্ত্রী সারদা মারা যায়। তারপর থেকেই সে আর তার পিসি, ওরা দুজনে মিলে বসবাস করছে এই ছোট্ট বসত বাড়িটার মধ্যে। সারদা মারা গিয়েছে আজ প্রায় বছর 1.5 হলো। বুড়ি পিসি ইতিমধ্যে কাব্যকে বেশ কয়েকবার বিবাহের কথা বললেও সে ওই সমস্ত কথায় বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি। কেবলমাত্র তা এক কান দিয়ে ঢুকিয়েছে আর অন্য কান দিয়ে বের করে দিয়েছে। কিন্তু এবার পিসির মুখটার দিকে তাকিয়ে আর সে কিছুতেই ওই রকম প্রবল আপত্তি করতে পারল না। পিসির বলা কথাগুলোর মধ্যে কি যেন একটা মিশে ছিল, যা তাকে রীতিমতো ভাবালো। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর এই বিধবা পিসি তাকে মানুষ করেছে, নিজে না খেয়েও তার মুখে অন্ন তুলে দিয়েছে। তাই পিসির শেষ ইচ্ছেটুকু তাকে রাখতেই হতো। বুড়ি পিসি ফোকলা দাঁতে হেসে বলল, কথায় বলে চুপ থাকা নাকি সম্মতির লক্ষণ। কাব্য, তাহলে এবার কিন্তু আমি কথা এগোচ্ছি। তুই আমার ওপর সম্পূর্ণ ভরসা রাখতে পারিস। যে মেয়ে তোর বউ হয়ে আসতে চলেছে সে বড় ভালো, ভারী সুলক্ষণা। বুড়ি পিসির কথা শুনে কাব্যের বুকের মধ্যে এবার কি রকম যেন একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হলো। এই অনুভূতি কিছুটা বেদনার, আবার কিছুটা আনন্দেরও বটে। সারদাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসার পর কোনোদিনই কাব্য সামান্য সুখ কিংবা শান্তি খুঁজে পায়নি। সারদা ছিল বরাবরই রুক্ষ প্রকৃতির মেয়ে মানুষ। তার গলার স্বর ছিল এতটাই তীব্র এবং কর্কশ যে সমগ্র তল্লাটে একটিও কাকচিল পর্যন্ত বসতে পারত না। কাব্য তা সত্ত্বেও বেশ মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করার চেষ্টা করেছিল সারদার সাথে, কিন্তু সেই ইচ্ছে
তার অপূর্ণই থেকে গেল। বিয়ের মাত্র কয়েক মাস যেতে না যেতেই মাত্র 3 দিনের ধুম জ্বরে পড়ে সকলকে একেবারে অবাক করে দিয়ে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। প্রতিটা নারী যেমন স্বপ্ন দেখে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করার, ঠিক তেমনি একইভাবে প্রতিটা পুরুষের অন্তরেও কিছু সুপ্ত বাসনা থাকে। প্রতিটা পুরুষ চায় তাদের নিজস্ব একটা পরিবার হোক, দিনের শেষে ঘরে ফিরে কথা বলার মতো একটা মানুষ হোক, যে নারী সেই পুরুষের সমস্ত পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগার মতো সূক্ষ্ম বিষয়েও নজর রাখবে। আজ এতদিন পর পুনরায় বিয়ে করতে কাব্য রাজি হয়েছে দেখে বুড়ি পিসির আনন্দের আর অন্ত রইল না। রাত্রি এখন বেশ গভীর, চারদিক নিঝুম। রাতের ঘন কালো অন্ধকার ছেয়ে রয়েছে দিক বিদিক জুড়ে। হঠাৎ করেই কাব্যের কুঁড়ে ঘরের বাইরে যে বিশাল বড় বাঁশঝাড় রয়েছে, আচমকা সেই বাঁশঝাড় জুড়ে কেমন যেন আলোড়নের সৃষ্টি হলো। মড়মড় শব্দে বিনা বাতাসে দুলে উঠল বাঁশঝাড়ের মাথাগুলো। কাব্য তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে জানলা দিয়ে বাড়ির পিছন দিকটা দেখার চেষ্টা করে বলল, কি ব্যাপার বলো তো পিসি? ওখানে কেউ দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল নাকি? এরকমভাবে বিনা বাতাসে বাঁশ গাছের ঝাড় মরমর করে দুলে উঠল কেন? আরে দূর, তুই যে কি বলিস না, কে আবার বাড়ির পিছন পানে এই অন্ধকারের মধ্যে ওই বাঁশ ঝাড়ের তলায় দাঁড়িয়ে আমাদের কথা শুনতে যাবে বল দেখি? না গো পিসি, আমি পেছনের জানলা দিয়ে পরিষ্কার দেখলাম কালো মতন কে যেন একটা দাঁড়িয়ে ছিল ওখানে। আমি তাকাতেই সরে গেল। ওইসব তোর চোখের ভুল ছাড়া আর কিছুই নয়। তুই বস, আমি খাবারের ব্যবস্থা করি। অনেক রাত হলো, কাল সকাল সকাল উঠতে হবে। আমি একবার কুটুম বাড়িতে যাব তোর বিয়ের কথা বলতে। এত দূর অবধি বলে কাব্যের বুড়ি পিসি সেই ঘর থেকে অন্য ঘরের উদ্দেশ্যে চলে গেল ঠিকই, কিন্তু কাব্য জানে সে যা দেখেছে তা একেবারেই তার চোখের ভুল নয়। কখনোই চোখের ভুল হতে পারে না। কাব্য সচক্ষে দেখেছে বাড়ির পিছনে যেখানে বাঁশঝাড়টা রয়েছে সেখানে কি যেন একটা কালো রঙের ছায়ামূর্তি উপস্থিত ছিল। তবে যে জিনিসটার কথা ভাবতেই কাব্যের মতো ওই রকম তরতাজা জোয়ান পুরুষের শরীর জুড়ে শিহরণের বন্যা বয়ে গেল, তা হলো অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তির চোখ দুখানি কি ভীষণ আশ্চর্য রকমের লাল। টকটকে দুটো লাল চোখ সম্পূর্ণরূপে নিবদ্ধ ছিল সেই ঘরের দিকে। ওই রকম চোখ যে কোন প্রাণীর হতে পারে তা কিছুতেই বুঝে উঠতে পারল না কাব্য। সে শুধু উপলব্ধি করল ধীরে ধীরে তার হৃদয় জুড়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে এক শীতল অনুভূতি। আয় আয় বউ, ভেতরে ঢুকে আয়। নতুন বউয়ের মুখ দেখে কিছু না কিছু উপহার তাকে দিতে হয়, কিন্তু তুই তো আমার অবস্থা জানিস। একমাত্র অন্তরের ভালোবাসা ছাড়া তোকে দেওয়ার মতন সেরকম কিছুই নেই এই বুড়ি পিসিমার কাছে। তবে এই সিঁদুর কৌটোটা তুই রাখবো, এটা তোর শাশুড়ির সিঁদুর কৌটো। এতদিন ধরে আমি বড় যত্ন করে আগলে রেখেছিলাম নিজের কাছে। শারদাকেও এই সিঁদুর কৌটোটা দিইনি কখনো, কারণ আমি জানতাম সে বউয়ের এরকম পুরনো জিনিসের প্রতি বিন্দু মাত্র কোনো আগ্রহ বা উৎসাহ নেই। তাই আজ তোকে এই সিঁদুর কৌটোখানা দিলাম। কাব্য এবং তার নতুন বউ মৌরি এসে দাঁড়িয়েছিল ঘরের বারান্দায়। বুড়ি পিসিমা
কাপড়ের আঁচল খুলে কাব্যের মায়ের ব্যবহার করা বহু পুরাতন রূপোর ছোট্ট সিঁদুর কৌটোখানি বের করে তার হাতে দিয়ে থুতনিতে হাত বুলিয়ে স্নেহের চুম্বন করল। কাব্যের দ্বিতীয় পক্ষের স্ত্রী অর্থাৎ মৌরি মাথায় ঘোমটা টেনে প্রণাম করল বুড়ি পিসিমাকে। মৃদু সুরে নতুন বউ বলল, পিসিমা, গুরুজনদের আশীর্বাদ আর ভালোবাসাটাই হলো সবচেয়ে বড় জিনিস যা আপনি আমাকে দিয়েছেন। এর থেকে বেশি মূল্যবান আর কিছুই আমার কাছে নেই। নতুন বউয়ের কথা শুনে প্রসন্নের হাসি ফুটল বুড়ি পিসিমা এবং কাব্য দুজনের মুখেই। কাব্য সকালেই বিবাহ করে নতুন বউ ঘরে নিয়ে এসেছে। যেটুকু সময় কাব্য মৌরির সঙ্গে কথাবার্তা বলেছে তাতে তার বড় ভালো লেগেছে তাকে। কাব্য বুঝতে পেরেছে মৌরি বেশ নরম স্বভাবের এবং লাজুক প্রকৃতির মেয়ে। স্ত্রী জাতির মধ্যে ঠিক যেই রকম কোমলতা থাকার কথা তার মধ্যেও রয়েছে সেই রকম কোমলতা। সময়টা এখন শ্রাবণ মাস। এতদিন ধরে বৃষ্টি না হলেও আজ সকাল থেকেই গোটা আকাশ কালো করে মেঘ তার নিজের আধিপত্য বিস্তার করেছে। সেই কালো কুচকুচে জমাট বাঁধা মেঘের দিকে তাকালে বুকের রক্ত যেন হিম হয়ে যায়। এই মেঘ বুঝি সাংঘাতিক অশুভ অশনি কোনো দুর্যোগের সৃষ্টি করতে চলেছে। এতক্ষণ ধরে প্রকৃতির মধ্যে একটা সম্পূর্ণ থমথমে ভাব বিরাজ করলেও এবার ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হলো। নতুন বউ, চল আমি তোকে রান্নাঘরের দিকে নিয়ে যাই। সেখানে তুই আজ পরমান্ন রান্না করবি। এটাই হলো আমাদের পরিবারের নিয়ম। আমাদের বাড়িতে নতুন বউ হয়ে যে পা রাখে তাকে প্রথমে একটু পায়েস রান্না করতে হয়। কাব্য, বাবা তুই ঘরে যা, আমি তোর বউকে নিয়ে রান্নাঘরের দিকে গেলাম। পিসিমার কথা শুনে সম্মতিসূচকভাবে মাথা নেড়ে কাব্য ঘরের পানে পা বাড়ালো আর মৌরিকে সাথে নিয়ে পিসিমা এলো রান্নাঘরের দিকে। বাইরে এখন ঝমঝম করে মুষলধারে বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে। আকাশের মতিগতি দেখে পরিষ্কার বোঝা যায় এই বৃষ্টি এখন আর একেবারেই থামবার নয়। পরিবেশের মধ্যে থেকে আলোর মাত্রা অস্বাভাবিক রকমভাবে কমতে আরম্ভ করেছে এই মেঘলা আবহাওয়ার কারণে। রান্নাঘরের ভেতর প্রবেশ করে মৌরি দুই হাত জোড় করে প্রণাম জানালো গৃহলক্ষ্মীর উদ্দেশ্যে। সামান্য কিছু স্ত্রী আচার পালন করানোর জন্য বুড়ি পিসিমা এবার উনুনের ওপর চাপালো মাটির হাঁড়ি, যেই হাঁড়িতে পায়েস প্রস্তুত করা হবে। দুধ, চাল, চিনি সমস্ত কিছুই হাঁড়ির মধ্যে ফুটতে আরম্ভ করলে পিসিমা বলল, বউ তুই পায়েসের ওপর নজর রাখ, আমি একবার চট করে ওই ঘরের ভেতর থেকে ঘুরে আসছি। মাথা ভরা ঘোমটা টানা অবস্থায় মৌরি পিসিমার উদ্দেশ্যে বলল, আচ্ছা বেশ, ঠিক আছে পিসিমা, আপনি যান, আমি এখানেই রয়েছি। মৃদু হেসে পিসিমা চলে যাওয়া মাত্রই নতুন বউয়ের নাকে যেন একটা অদ্ভুত বিশ্রী কটু গন্ধ এসে ঠেকল। মৌরি বুঝতে পারল পায়েসের মিষ্টি গন্ধকে ছাপিয়ে কোনো একটা বদ গন্ধ তার নাসারন্ধ্র হয়ে ক্রমাগত প্রবেশ করতে আরম্ভ করেছে তার দেহের অভ্যন্তরে। তবে এই গন্ধটা কিন্তু কিছুক্ষণ আগেও ছিল না। মৌরি বুঝতে পারে না যে গন্ধটা আসলে আসছে কোথা থেকে। চারপাশ এতটাই অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠেছে যে প্রকৃতির অবস্থা দেখলে মনে হয় যেন দিনের বেলা নয়, সাক্ষাৎ আসন্ন সন্ধ্যাকাল। আর সেই কারণেই এমন মিহি অন্ধকার নেমে এসেছে বিশ্ব চরাচর জুড়ে। দুর্গন্ধের জেরে নাকে কাপড় চাপা দিয়ে মৌরি বউ বসেছিল জ্বলন্ত উনুনের সামনে। উনুনে চড়ানো হাঁড়িতে টকবক করে ফুটছিল পায়েস, কিন্তু এরপর যা ঘটল তা ছিল তার সম্পূর্ণ কল্পনাতীত এক বিষয়। যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এই রকম ঘটনা সাধারণ বোধ, বুদ্ধি কিংবা যুক্তি, তর্ক দিয়ে মেনে নেওয়া একেবারেই সম্ভব নয়।
মৌরীর বুক থেকে উঠে এলো একটা তীব্র আর্তনাদ। মৌরী দেখল রান্নাঘরের জানলা দিয়ে একটা বিশাল লম্বা কুচকুচে কালো রঙের হাত ঘরের ভেতরে ঢুকে পায়েসের হাঁড়িখানা উল্টে দিয়েই তা আবার বাইরে বেরিয়ে গেল। মৌরী নিজের অজান্তেই তীব্র চিৎকার করে রীতিমতো থরথর করে কাঁপতে আরম্ভ করল। মুহূর্তের ভগ্নাংশের জন্য হলেও মৌরী পরিষ্কার দেখেছে সেই বিশাল লম্বা হাতের চামড়ার বর্ণ ছিল সম্পূর্ণ মাথার চুলের মতোই ঘন কালো। হাড়ের কাঠামোর উপর একটা পাতলা চামড়ার আস্তরণ যেন জড়ানো রয়েছে। সেই হাতের 5 আঙুলের অগ্রভাগে বিদ্যমান তীক্ষ্ণ ধারালো বাঁকা নখ। সেই নখ দেখলে যে কোনো মানুষেরই রক্ত জল হয়ে যেতে বাধ্য। ওই সরু লিকলিকে কালো হাতের মধ্যে ছিল 2টো মোটা মোটা শাখা পলা, যা দেখে বোঝা যায় সেই হাত কোনো স্ত্রীলোকের। মৌরী ততক্ষণে মাটিতে বসে রীতিমতো গোঙাতে আরম্ভ করেছে। মৌরীর চিৎকার শুনে হন্তদন্ত হয়ে ঘরের ভেতরে ঢুকে এলো পিসিমা। নতুন বউ, বলি ও নতুন বউ, কি হলো রে তোর? তুই ওই রকম চিৎকার করলি? মুখের কথা আর শেষ করতে পারল না পিসিমা। রান্নাঘরের চৌকাঠ পেরিয়ে ভেতরের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই সে যা দেখল তাতে পুরোপুরি অবাক হয়ে গেল। তার মুখ দিয়ে টু শব্দটিও বের হলো না। উনুনের ওপর থেকে পায়েসের মাটির হাঁড়ি নিচে পড়ে তা ভেঙে গিয়েছে। সমস্ত হাঁড়ির পায়েস ঘরের মেঝে ময় ছড়িয়ে পড়েছে, আর ঠিক তার সামনে নতুন বউ মৌরী ঠক ঠক করে কাঁপছে। সে যেন সাংঘাতিক অবিশ্বাস্যকর কিছু একটা দেখে চরম ভয় পেয়েছে, আর সেই কারণেই তার এই রকম প্রায় দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো অবস্থা। সম্বিত ফিরে পেতেই বুড়ি পিসিমা দৌড়ে এগিয়ে গেল মৌরীর দিকে। কাব্যের উদ্দেশ্যে চিৎকার করে বলল, কাব্য, কাব্য রে, তাড়াতাড়ি একবার রান্নাঘরে আয়, দেখে যা এদিকে কি অঘটনটাই না ঘটেছে। কি রে বউ, কি অবস্থা হয়েছে তোর? তাছাড়া রান্নাঘরের এরকম দশাই বা হলো কি করে? বুড়ি পিসিমার এইরকম উদ্বিগ্ন কণ্ঠ কর্ণগোচর হতেই এক প্রকার পড়িমড়ি করে দৌড়ে এলো সদ্যবিবাহিত পুরুষ কাব্য। রান্নাঘরের এই অবস্থা দেখে তারও বিস্ময়ের অন্ত রইল না। বুড়ি পিসিমা নতুন বউয়ের উদ্দেশ্যে পুনরায় প্রশ্ন করতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই মৌরী পাশে থাকা ঘটির সমস্তটুকু জল ঢকঢক করে এক নিঃশ্বাসে খেয়ে যা ঘটেছিল তার আগা গোড়া পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করল। মৌরীর কথা শুনে কাব্য এতটুকু সময় অপচয় না করে তাড়াতাড়ি রান্নাঘরের পেছনের দিকে ওই জানলার কাছে এসে বেশ উঁকি ঝুঁকি মারার চেষ্টা করে দেখল। না, বর্তমানে সেখানে কেউ নেই। তাছাড়া কারু পক্ষে এই রান্নাঘরের জানলার মধ্যে দিয়ে হাত গলিয়ে অত দূরে থাকা উনুন পর্যন্ত হাত নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। কাব্য নতুন বউয়ের উদ্দেশ্যে বলল, তুমি কি দেখেছো মৌরী? সত্যিই কি কেউ জানলা দিয়ে হাত গলিয়ে পায়েসের হাঁড়িটা উল্টে দিয়েছে? কিন্তু এ কি করে সম্ভব? কোনো মানুষের হাত কি এত লম্বা হতে পারে কখনো? আমার কথা বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখেছি একটা কালো কুচকুচে হাত ওই জানলার মধ্যে দিয়ে গলে আমার কাছে এসেছিল। সেই হাতের মধ্যে দাঁড়ালো তীক্ষ্ণ নখ আর জোড়া শাখা পলা। মৌরীর কথা কিছুতেই মন থেকে মেনে নিতে পারল না কাব্য। আবার একেবারে হালকাভাবে উড়িয়েও দিতে পারল না, কারণ তার মতন একজন সুস্থ স্বাভাবিক মানুষ যে সম্পূর্ণ ভুল বলবে তেমনটাও তো হতে পারে না। তাই সব মিলিয়ে একটা অদ্ভুত দোলাচলের মধ্যে থাকলো সে। বুড়ি পিসিমারও মন ভীষণ রকমের খারাপ হয়ে গেল পায়েসের হাঁড়ি ভেঙে গিয়ে এই রকম একটা শুভ কাজে বাধা পড়ার জন্য। রাত্রি তখন বেশ গভীর।
সঠিকভাবে সময়ের হিসেব বলা না গেলেও তখন যে মধ্যরাত তা বলা যায় খুব সহজেই। হঠাৎ করেই মৌরীর ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই ধীরে ধীরে বিছানার ওপরে উঠে বসল মৌরী। ওর মনে হলো কেউ যেন মেয়েলি কণ্ঠে খুব চাপা স্বরে অথচ সুর করে তার নাম ধরে ডাকছিল। আর ঠিক এই কারণেই তার ঘুমটা এরকমভাবে ভেঙে গেল মাঝরাতের কাছাকাছি এই সময়। নিদারুণ ভয়ে একটা শুকনো ঢোক গিলল কাব্যের দ্বিতীয় পক্ষের স্ত্রী তথা মৌরী। দুপুরবেলায় রান্নাঘরের মধ্যে ঘটা সেই ঘটনার কথা আচমকা তার মনে পড়ে গেল। মৌরী অনুভব করল তার একবার বাইরে যাওয়ার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু এই রকম গভীর রাতে এই অচেনা জায়গায় একলা বাইরে বের হওয়ার সাহস সে একেবারেই পেল না। পাশে শুয়ে থাকা স্বামীর উদ্দেশ্যে বলল, কই গো, কি গো শুনছো? একটিবার ওঠো না গো, আমি বাইরে যাব, আমার সাথে তুমিও চলো না গো। বেশ কয়েকবার ডাকাডাকি আর কিছুটা সময় ধরে কাব্যকে নাড়া দেওয়ার পর অবশেষে তার ঘুম ভাঙল। ঘুম চোখে আড়ষ্টভাবে বিছানার মধ্যে আধশোয়া অবস্থায় উঠে বসে মৌরীর মুখের দিকে তাকিয়ে সে বুঝতে পারল মেয়েটা সত্যিই বড় ভয় পাচ্ছে একলা বাইরে বের হতে। ঘরের মধ্যে জ্বলতে থাকা একটা ছোট্ট টিমটিমে লণ্ঠন হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলো কাব্য, আর তার ঠিক পিছু পিছু মৌরী। কাব্যদের বাড়িটা গ্রামের একেবারে শেষ সীমান্তে অবস্থিত হওয়ার কারণে গোটা জায়গাটা খুব একটা মানুষজনের বসবাস নেই। বড় বড় বাঁশঝাড় আর শ্যাওড়া গাছে ভর্তি। কাব্যদের বাড়ির পিছনে বিশাল বিশাল উঁচু ঢ্যাঙা বাঁশ গাছের দল একসাথে দাঁড়িয়ে রয়েছে। মৌরীর পেছনের দিকে দিনের বেলায় একবার গিয়েছিল, কিন্তু জায়গাটা তার একেবারেই ভালো লাগেনি। কীরকম যেন একটা অন্ধকারাচ্ছন্ন ভাব সবসময় ওই জায়গাটার মধ্যে ঘিরে থাকে। তাছাড়া একটা গুমোট স্যাঁতস্যাঁতে বোঁটকা গন্ধ নাকে এসে ঠেকছিল মৌরীর। কাব্যদের বাড়ি থেকে কলঘরের দূরত্ব বেশ অনেকটাই। একটা সরু পায়ে হাঁটা রাস্তা আঁকা বাঁকাভাবে ময়াল সাপের মতো সোজা এগিয়ে গিয়েছে সেদিকে। রাস্তার দুই ধারে থাকা ছোট বড় গুল্ম লতাপাতার ঝোপ মৃদু বাতাসে সনসন করে মাথা নাড়িয়ে তুলছে। বাড়ির পিছন পানে থাকা মস্ত বড় বড় বাঁশ গাছগুলো সেই বাতাসের তালে তাল মিলিয়ে হাওয়ায় দুলে দুলে উঠছে, আর নিজেদের মধ্যে একে অপরের সাথে গায়ে ঘষা খেয়ে কেমন যেন এক ক্যাঁচ ক্যাঁচ বিশ্রী এক আওয়াজের সৃষ্টি করছে। হঠাৎ করে কি যেন মনে হতে মৌরী একটিবার মুখ তুলে তাকালো আকাশের দিকে। আকাশের বুকে কাস্তের বাঁকা ফলার মতো বঙ্কিম চাঁদ উঠেছে, তবে অদ্ভুত রকমের রক্তিম আভায় পরিপূর্ণ আজকের এই চাঁদ। এই রকম লাল চাঁদ এর আগে কোনো দিন মৌরী দেখেনি। সারাদিন ধরে এক টানা বৃষ্টির পর এখন একটু থামলেও আকাশ সম্পূর্ণরূপে মেঘমুক্ত হয়নি। মৌরী শুনেছে এই গ্রামের মানুষজনরা নিজেদের মধ্যে বলাবলি করছিল যে এটা নাকি গভীর নিম্নচাপের ফলে হওয়া বৃষ্টি। প্রকৃতির মধ্যে যে ভীষণ দুর্যোগের সৃষ্টি হয়েছে তা নাকি এখনো বেশ কয়েকদিন থাকবে। কর্দমাক্ত জলমগ্ন মেঠো রাস্তার মধ্যে দিয়ে ছপ ছপ শব্দ তুলে ছোট্ট লণ্ঠন হাতে নিয়ে এগিয়ে চলছিল কাব্য, আর কাব্যকে অনুসরণ করে তার স্ত্রী। দোদুল্যমান লণ্ঠের হলদেটে আলোর প্রতিচ্ছবি পড়ছিল রাস্তার মধ্যে জমা জলের ওপর। আচমকাই প্রকৃতির যাবতীয় নীরবতা খান খান করে দিয়ে শ্যাওড়া গাছের মগডালটা ঝমঝম করে কেমন যেন নড়ে উঠল, আর সঙ্গে সঙ্গে এক ধরনের কালো রাতচড়া পাখি উচ্চস্বরে কর্কশভাবে চিৎকার করতে করতে উড়ে গিয়ে মিলিয়ে গেল কোথায় যেন। মৌরী বুকে হাত রেখে দাঁড়িয়ে পড়েছিল,
ঘটনার আকস্মিকতায় তার মনে হলো বুকের মধ্যে কে যেন জোরালো হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত এনে চলেছে। আর ঠিক সেই কারণে এই রকমভাবে তার হৃদস্পন্দনের মাত্রা বেড়ে গিয়েছে কয়েক গুণ। মৌরি ভয়ে থমকে দাঁড়িয়ে গিয়েছে দেখে কাব্য পিছন ফিরে তাকিয়ে তার উদ্দেশ্যে বলল, আরে শোনো শোনো, তুমি ভয় পেও না, ওটা একটা রাতচরা পাখি মাত্র, আর কিছু নয়। কলঘর থেকে বাইরে বেরিয়ে এসে চোখে মুখে একটু জলের ছিটে দিল মৌরি। মৌরির কাজ মিটে গিয়েছে বুঝে পুনরায় হাঁটতে আরম্ভ করল কাব্য। মৌরি আবার তাকে অনুসরণ করে তার পিছু পিছু আসতে লাগলো, কিন্তু হঠাৎ করে সেই বিশাল বড় শেওড়া গাছটার সামনে এসে দাঁড়াতেই সেই লণ্ঠনের আলোটা দপ করে নিভে গেল। আলো নিভে যাওয়া মাত্রই সমগ্র পরিবেশ অন্ধকার হয়ে উঠল এক নিমেষের মধ্যে। মৌরির বুকের ভেতরটা কি যেন এক অমঙ্গলের আশঙ্কায় কুডাক ডেকে উঠল। সে উপলব্ধি করল বর্তমানে তার ভীষণ ঠান্ডা লাগছে। গায়ের প্রতিটি লোম একটা একটা করে খাড়া হয়ে যাচ্ছে। ঘাড়ের কাছে কে যেন নিঃশ্বাস ফেলছে প্রতিনিয়ত, তবে সেই নিঃশ্বাস মোটেই কোনো স্বাভাবিক নিঃশ্বাস নয়। সেই নিঃশ্বাসের মধ্যে বুঝি মিশে রয়েছে কনকনে ঠান্ডা শৈত্যপ্রবাহ। পিছন ফিরে তাকানো মাত্রই মৌরি বুক ফাটা চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে হাত থেকে লণ্ঠন পড়ে গেল কাব্যের। সেও পিছন ফিরে তাকাতে যা দেখল তা ছিল একেবারেই অপ্রিয় সত্য, এক কঠিন বাস্তব। কি ভেবেছিলে তুমি আবার নতুন বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে? কিছুতেই না। আমি থাকতে তোমার সেই আশা কখনোই পূর্ণ হতে দেব না। এই নতুন বউ নিয়ে ঘর করার আশা আমি আজীবনের মতো মিটিয়ে দেব। তোমাকে আর তোমার সাথে তোমার ওই বুড়ি পিসিকে আমি একেবারে শেষ করে দেব। নাকি সুরে খোনা গলায় কথাগুলো বলে বিশ্রী রকমের এক কদর্য হাসি হেসে উঠল শেওড়া গাছের ডালের মধ্যে পা ঝুলিয়ে বসে থাকা একটি ছায়ামূর্তি। তার কণ্ঠস্বর শুনে এবং পরনের পোশাক দেখে তাকে নারী বলে মনে হলেও গলার আওয়াজ ছিল ভীষণ রকমের কর্কশ। সেই ছায়ামূর্তির মাথার লম্বা লম্বা চুল সনসন করে বাতাসের সাথে উঠছে। ছায়ামূর্তির সিঁথি জুড়ে রয়েছে টকটকে লাল সিঁদুর, তবে তার দুই চোখে যেন মণি বলে কিছুই নেই। কালো অক্ষিকোটরের ভেতরে বুঝি দপদপ করে জ্বলছে দুটুকরো কাঠকয়লার আগুন, আর সেই জন্য ওই রকম হলদেটে উজ্জ্বল আলোর প্রভা বেরিয়ে আসছে অক্ষিগোলকের মধ্যে থেকে। তার গায়ের রং ঘন কালো, পরনে তার একখানি ধবধবে সাদা শাড়ি, হাতে মোটা মোটা শাখা পলা। পা ঝুলিয়ে সে বসে আছে। অন্ধকারে দীর্ঘক্ষণ থাকার কারণে চোখ সয়ে এসেছিল কাব্যের, আর তাতেই সে চিনতে পারল ওই ছায়ামূর্তিকে। জড়ানো গলায় বহু কষ্টের সাথে সে বলল, এ কি, এই যে সারদা। যাক, চিনতে পেরেছো তাহলে? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমার ওই প্রথম পক্ষের স্ত্রী, আর আমি তোমার একমাত্র স্ত্রী হয়েই থাকবো। তোমাদের কিছুতেই আমি সুখে শান্তিতে সংসার করতে নেব না। কিন্তু সারদা, তুমি আজকে হঠাৎ করে কোথা থেকে এলে? এতদিন তো তোমাকে কখনো কোনোদিন আমরা কেউ দেখিনি। আমি এখানেই তো ছিলাম, কেবলমাত্র তোমাদের দেখা দিইনি। তবে যখন থেকে শুনলাম যে তুমি তোমার বুড়ি পিসিমার সাথে পরামর্শ করছো নতুন বিয়ের জন্য, তখন থেকেই নিজেকে স্থির করে রাখতে আর পারলাম না, বুঝলে?
মুখের কথা শেষ করেই খিলখিল করে আবার তারস্বরে হাসতে আরম্ভ করলো সাক্ষাৎ পিশাচিনীর ন্যায় সেই অশরীরী অর্থাৎ সারদার আত্মা। সে তার বাজ পাখির মতো বাঁকানো নখ বিশিষ্ট দুই কালো হাত অস্বাভাবিক রকমের লম্বা করে তা বাড়িয়ে দিল তাদের দিকে। কাব্য বুঝতে পারল যে তাদের এক মুহূর্ত সময় নষ্ট করলে আর হবে না, তা না হলে তাদের প্রাণ বাঁচানো কিছুতেই সম্ভব নয়। তাদের দৌড় লাগাতে হবে, কিন্তু ততক্ষণে মৌরীর অবস্থা হয়ে উঠেছে বড়ই শোচনীয়। যদিও যে কোনো স্বাভাবিক সুস্থ মানুষের পক্ষে এই রকম পরিস্থিতি মোকাবিলা করা একেবারেই সহজ কোনো বিষয় নয়। কোনো মেয়ে যদি বিয়ের পর নতুন বউ হয়ে এসে দেখে তার আগের মৃতা সতীনের আত্মা এখনও রয়ে গিয়েছে তার শ্বশুরবাড়িতে, তাহলে একটু ভয় পাওয়ারই কথা। সে রীতিমতো থরথর করে কাঁপছিল। তার চোখের দৃষ্টি ক্রমশ ঘোলাটে হয়ে আসছিল। মৌরী বুঝতে পারছিল সে এবার জ্ঞান হারাবে, কিন্তু কাব্য তাকে প্রবল ঝাঁকুনি দিল। চোখের ইশারায় বুঝিয়ে দিল তাদের দৌড়তে হবে। এরপর আর কোনো দিকে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগিয়েছিল। একেবারে বাড়ির চৌকাঠের গোড়ায় এসে লুটিয়ে পড়েছিল জ্ঞান হারিয়ে। কিরে, তোরা এখন ঠিক আছিস? চোখে মুখে ঠান্ডা জলের ছিটে দেওয়া মাত্রই জ্ঞান ফিরে এলো কাব্য এবং তার স্ত্রী মৌরীর। চোখের পাতা ধীরে ধীরে খুলে সামনের দিকে তাকাতেই ওরা দেখতে পেল বুড়ি পিসিমা জলের ঘটি হাতে নিয়ে তাদের মুখের পানে চেয়ে দাঁড়িয়ে রয়েছে। বুড়ি পিসিমার চওড়া কপালে বেশ কয়েকটা চিন্তার ভাঁজ পড়েছে। চোখের দৃষ্টি জুড়ে রয়েছে ভীষণ উদ্বিগ্নতা। ধীরে ধীরে আধশোয়া অবস্থায় উঠে বসল কাব্য। মৌরী তখনও নিজেকে সামলে নিতে পারেনি। মাথাটা কেমন যেন ভার হয়ে রয়েছে তার। সেই ঘটনাটার কথাটা মনে পড়তেই বুকের ভেতরটা হিম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আবার এখনই বুঝি অজ্ঞান হয়ে পড়বে সে। কাব্য ধীরে ধীরে তুলল মৌরীকে। বুড়ি পিসিমা আবার তাদের উদ্দেশ্যে প্রশ্ন করল, হঠাৎ করে কি হলো বল দেখি? তোদের চিৎকার চেঁচামেচি শুনে আর একটা দপ করে শব্দ কানে আসতেই আমি আমার দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখি তোরা দুজন মিলে অজ্ঞান হয়ে এখানে পড়ে আছিস। হ্যাঁ রে, কোথায় গিয়েছিলিস তোরা এমন রাত বিরেতে? তোদের এই অবস্থা হলো কি করে? পিসিমার হাতে থাকা ঘটির জল তৃষ্ণার্থ গলায় ঢালল মৌরী। ততক্ষণে কাব্য সমস্ত কথা বুড়ি পিসিমাকে বলতে আরম্ভ করেছে। সব কিছু শুনে বুড়ি পিসিমা ধপ করে বসে পড়ল মাটির ওপর। মৌরী এক প্রকার কাঁদতে কাঁদতে বলল, আমি আমি তোমাদের বলেছিলাম না যে একটা কালো মতন হাত রান্নাঘরের পেছনের জানলা দিয়ে গলে উনুনে চালানো পায়েসের হাঁড়ি উল্টে দিয়েছিল। তখন তো তোমরা কেউ আমার কোনো কথা বিশ্বাস করোনি। এখন বিশ্বাস করছো তো? এখন বুঝতে পারছো তো আমি কোনো কথা বানিয়ে বলিনি, কোনো কথা মিথ্যে বলিনি। সেই হাতের মধ্যে শাঁখা পলা ছিল। এখন আমি পরিষ্কার বুঝতে পারছি ওই হাত ছিল বড় বউ সারদার। কিন্তু এবার কি হবে? এবার কি হবে? ও যে বললো আমাদের কাউকে দেখে প্রাণে বাঁচতে দেবে না। তাহলে কি আমাদের মৃত্যু সত্যি অনিবার্য? এবার কি হবে? না, কিছুতেই না। আমি বেঁচে থাকতে এইভাবে কাব্যের নতুন সংসার শেষ হয়ে যেতে দেব না, কিছুতেই দেব না। সবটা শুরুর আগে এইভাবে ধ্বংস হয়ে যেতে পারে না। কিন্তু পিসিমা, তুমি কি করবে? এক অতৃপ্ত আত্মার বিরুদ্ধে তুমি কি কখনো পেরে উঠবে? কি করব সেটা এখন আমি নিজেও জানি না, তবে কিছু একটা করবই। দরকার হলে নিজের জীবনের বিনিময়েও তোদের জীবন আমি রক্ষা করব, এটাই আমার প্রতিজ্ঞা। ওই সারদা বউয়ের অতৃপ্ত আত্মাকে আমি জিততে দেব না, কোনো অবস্থাতেই না। ওই সারদা বউ বেঁচে থাকতেও আমাকে কোনোদিন সুখ দেয়নি।
শান্তিতে সংসার করতে দেয়নি, আর মৃত্যুর পরেও আবার পুনরায় ফিরে এসেছে আমার জীবন অতিষ্ঠ করতে। কাব্য, এখনো রাতের অন্ধকার রয়েছে। এই রাতের অন্ধকারে যে কোনো অশুভ শক্তির প্রভাব সবচেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি পায়। তাই আমার মতে এখন আর বাইরে এইভাবে বসে থেকে যুক্তিতর্ক করার কোনো মানেই হয় না। তোরা একবার ওর হাত থেকে রক্ষে পেয়েছিস বলেই যে বারবার পাবি তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আমরা বরং তিনজনে মিলে ঘরের ভেতরে গিয়েই বসে বাকি রাতটুকু জেগে কাটিয়ে দিই। নিজেদের মধ্যে কথাবার্তাও বলা যাবে। আজ রাতে আর কারোর চোখে ঘুম আসবে না। হ্যাঁ পিসিমা, তুমি একেবারে ঠিক কথা বলেছ। চলো চলো, তাই চলো। ওহ, বাপ রে বাপ রে বাপ, কয়েকদিন ধরে বৃষ্টি নেমেছে বটে। বলো দিদি, একেবারে যেন থামবার কোনো নামগন্ধ নেই গো। হ্যাঁ, সব সময় একদম আকাশ মেঘে ঢেকে রয়েছে। ছি, গোটা গায়ের মাঠ ঘাট একেবারে জলে থই থই অবস্থা। উফ, বাপরে বাপরে বাপরে। সে কি বকুল বউ, তুমি শোনোনি সমুদ্রে নাকি গভীর নিম্নচাপ উঠেছে? তাই জন্যই তো এরকম অনাসৃষ্টি বৃষ্টি হচ্ছে। এখনো বেশ কয়েকদিনে আবহ থাকবে। আমার কর্তা উনি তো সেরকমটাই বলছিল। ও, নিম্নচাপ উঠেছে তাই বলো? চলো গো, চলো বকুল বউ, একটু তাড়াতাড়ি পা চালিয়ে চলো দেখি। আবার বলা যায় না কখন ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে যায়। ঘরে এতটুকু জল নেই, তাই জন্যই তো কলসি নিয়ে এমন ভর সন্ধেবেলায় জল আনতে বের হলাম। আরে বাবা, পা চালিয়েই তো চলছি গো দিদি। রাস্তাঘাটের অবস্থা দেখছো তো, চারিদিকে যা কাদা হয়ে রয়েছে, তাতে পথ চলা যে দুষ্কর। ঘোষ বাড়ির বড় বউ আর পালিত বাড়ির বকুল বউ দুজনে মিলে নিজেদের মধ্যে টুকিটাকি নানান গল্প গুজব করতে করতে কর্দমাক্ত জল জমা রাস্তার বুকে ছপ ছপ শব্দ তুলে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো গ্রামের একেবারে শেষ সীমান্তে থাকা বিশাল বড় টলটলে জলে ভর্তি পুকুরটির শান বাঁধানো ঘাটে। সামান্য কিছুটা সময়ের জন্য বৃষ্টি থামলেও আকাশ সম্পূর্ণরূপে মেঘমুক্ত হয়নি। ঝোড়ো বাতাস বইছে বেশ জোরালোভাবে। পুকুরের চারিদিকে থাকা বাঁশঝাড়গুলো কেমন যেন নুইয়ে পড়েছে জলের মধ্যে। পুকুরের জল ঘোলাটে হয়ে রয়েছে। কোমর থেকে মাটির কলসিখানা নিচে নামিয়ে রেখে বাতাসে খুব লম্বা লম্বা ঘ্রাণ নিল পালিত বাড়ির বউ। তার কপালে ভ্রুকুটি দেখা দিল। মুখের মধ্যে একটা অদ্ভুত বিরক্তিকর ভাব খেলা করল। নাক সিটকে সে বলল, ও দিদি, তুমি বাতাসে কোনো বাজে গন্ধ পাচ্ছ না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সত্যিই তো কেমন যেন একটা পচা গন্ধ বেরোচ্ছে। কিন্তু এই গন্ধটা কিসের বলো দেখি? কাছে পিঠে কি কোথাও কিছু পচেছে নাকি? কি জানি গো। ইস, কি বাজে গন্ধ রে বাবা, যেন একেবারে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে। এ দিদি, চলো গো চলো, তাড়াতাড়ি জলটা ভরে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। তাছাড়া এমনিতেও সন্ধ্যার অন্ধকার নেমে আসছে, আর এখানে থেকে লাভ নেই। এরপর থেকে বাবা আমরা বরং অন্য পুকুর থেকে জল নেব। এই ঘাটে আসার আর কোনো দরকার নেই। চলো চলো চলো, তাড়াতাড়ি করি। হ্যাঁ, সেই ভালো। নিজেদের মধ্যে পরামর্শ করে কলসি নিয়ে পুকুর থেকে জল ভরে পালিত বাড়ি এবং ঘোষ বাড়ির বউ পুকুরের ঘাট ছেড়ে চলে যাবার পথ ধরতেই যাচ্ছিল। ঠিক এমন সময় পিছনের বাঁশঝাড় থেকে কেমন যেন একটা অস্বাভাবিক আওয়াজ তাদের কানে এসে ঠেকল। ঘাড় ঘুরিয়ে পিছন পানে তাকাতেই কাউকে দেখতে পেল না ওরা।
ঘন বাঁশ গাছের তলাটা কেমন যেন অন্ধকার হয়ে আছে পর্যাপ্ত আলোর অভাবে। নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বলতে আবার হাঁটতে আরম্ভ করবে, ঠিক এমন সময় পেছন থেকে কে যেন খোনা গলায় নাকি সুরে বলে উঠল, কি গো বৌরা, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ যে? আমার সাথে দুটো গল্প করে যাও। ভারী আশ্চর্য হয়ে চকিতে ঘাড় ঘুরিয়ে পিছন পানে তাকাতেই পালিত বাড়ির বকুল বউ আর ঘোষ বাড়ির বড় বউ যা দেখল তাতে তাদের আত্মারাম প্রায় খাঁচা ছাড়া হবার উপক্রম হলো। কোমর থেকে সঙ্গে সঙ্গে কলসি মাটিতে পড়ে তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সশব্দে। কলসির মধ্যে থাকা জল ছড়িয়ে পড়ল চারদিকে। সন্ধ্যার অন্ধকারে ওরা স্পষ্ট দেখল এক অস্বাভাবিক হাড় হিম করা দৃশ্য। পুকুরের পাড়ে থাকা বিশাল বড় এক বাঁশঝাড়ের মধ্যে একটা গাছের কাণ্ডের সাথে উল্টো হয়ে চামচিকের মতো ঝুলে আছে একটা কালো কুচকুচে অবয়ব। সম্পূর্ণরূপে সন্ধ্যার অন্ধকার এখনো ঘনীভূত হয়নি। প্রকৃতির মধ্যে অল্প হলেও গোধূলির আলো থেকে যাওয়ার কারণে ওরা দেখল ওই কালো কুচকুচে অবয়বটি আদতে এক নারীর, তবে সে যেন জীবন্ত কোনো রমণী নয়, সে বুঝি এক অশুভ অতৃপ্ত প্রেতাত্মা। মাথার লম্বা লম্বা চুলগুলো নেমে এসে ঝালরের মতো ঝুলছে। তার দুই চোখের কালো অক্ষিকোটরে যেন জ্বলছে নরকের আগুন। নাক খানিকটা চ্যাপ্টা, রক্তশূন্য ফ্যাকাশে ঠোঁটের দুই প্রান্তে বেরিয়ে এসেছে দুটো বড় বড় সদন্ত। তার গায়ের রং ঘোর কৃষ্ণময়, হাতে মোটা মোটা শাখাপলা, মাথা ভরা টকটকে লাল সিঁদুর। বাঁশগাছের মধ্যে ঝুলে মৃদু ক্যাঁচ ক্যাঁচ শব্দে দোল খাচ্ছে সে। পালিত বাড়ির বকুল বউ চিৎকার করে বলল, ও মা গো, এটা এটা কি? এটা আদৌ কোনো জীবিত মানুষ নাকি নাকি অন্য কিছু? হ্যাঁ গো বকুল বউ, তুমি ঠিকই বলেছ। একে দেখে তো কোনো জীবিত মানুষ বলে মনে হচ্ছে না। হায় ভগবান, এ কার পাল্লায় পড়লাম আমরা দুজন পুকুর ঘাটে জল নিতে এসে। পালিত বাড়ির বকুল বউ আর ঘোষ বাড়ির বড় বউয়ের অমন চিৎকার চেঁচামেচিতে এবং আতঙ্কগ্রস্ত মুখের পানে তাকিয়ে মহা আনন্দে প্রবল উল্লাসে যেন খলখল করে হেসে উঠল সেই অতৃপ্ত অশরীরী প্রেতাত্মা। বহু কষ্টে সে নিজের হাসি থামিয়ে বলল, আমাকে চিনতে পারলে না তোমরা? আমি সারদা বউ গো, তোমাদের সারদা। সারদা বউ? সে কি করে সম্ভব? সে যে আজ থেকে বছর খানেক আগে মারা গিয়েছে। হ্যাঁ, আমি মারা গেলেও আমার অতৃপ্ত আত্মা থেকে গিয়েছে এখানে। এতদিন আমি কাউকে দেখা দিইনি, তবে এবার থেকে দেখা দিচ্ছি। আমার স্বামী আমার নতুন বিয়ে করেছে, এইটা তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি আমার স্বামী আর তার দ্বিতীয় স্ত্রী আর এই বুড়িকে শেষ করে দেবো। এদেরকে আমি শেষ করে দেবো, তার সাথে এই মানুষদেরও, এই সকল গ্রামের মানুষদের আমি শেষ করে দেবো। ওরে বাবা রে, ও দিদি, বাবা শোনো, যদি প্রাণে বাঁচতে হয় তাহলে এক্ষুনি পালাও গো, পালাও, চলো 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 চলো। দুই বাড়ির দুই বউ প্রাণপণ প্রাণ বাঁচানোর তাগিদে দৌড় লাগালো বাড়ির পথে। তাদের মুখ থেকে গোটা গ্রামের মানুষ সারদা বউয়ের অতৃপ্ত আত্মার ব্যাপারে জানতে পারল। বাতাসে ভর করে সেই সংবাদ যেন ছড়িয়ে পড়ল গোটা গ্রামের মধ্যে। কেউ আর ভুলেও কাব্যদের বাড়ির দিকে পা রাখতে সাহস পেল না। এমনিতেই জায়গাটা ছিল বরাবর মানুষজনের নাগালের বাইরে, এখন তা আরও শুনশান এবং জনমানববিহীন হয়ে উঠল।
এদিকে মৌরি বড় ভয় নিয়ে দিন যাপন করতে লাগলো। মাঝে মধ্যেই সে তার সতীনের অতৃপ্ত আত্মাকে দেখতে পেত। তার চোখের ক্রূরতা দেখে তার বুক কেঁপে উঠত। সে বুঝতে পারত যে কোনো দিন কিছু একটা অঘটন ঘটে যেতে পারে। আজ তোমাদের কারণ নিস্তার নেই, আজ তোমাদের কারণ নিস্তার নেই আমার হাত থেকে। আজকের এই রাতে তোমাদের মৃত্যু অবধারিত। বাইরে মুষলধারে বৃষ্টিপাত হয়েই চলেছিল। জমাট বাঁধা নিশ্ছিদ্র অন্ধকারের মধ্যে খোনা খোনা গলায় কথাগুলো বলে উঠল সারদার অতৃপ্ত আত্মা। ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ অবস্থায় বসে থাকা মৌরি আর তার স্বামী কাব্য অপরিসীম ভয়ে রীতিমতো কুঁকড়ে গিয়েছিল। ওদের হাত পা যেন পেটের ভিতর সেধিয়ে যাওয়ার উপক্রম। বাইরে অশান্ত প্রকৃতি যেন তাণ্ডব করছে। আজ বুঝি এই জগৎ সংসার রসাতলে তলিয়ে যাবে। এই ঘন কালো অন্ধকার যেন স্বাভাবিক অন্ধকারাচ্ছন্ন কোনো রাত নয়, এ বুঝি সাক্ষাৎ কাল রাত্রি। অমাবস্যার ন্যায় কালো কুৎসিত এই রাতের বুঝি কোনো আদি নেই, কোনো অন্ত নেই, ভোর বলে কিছু নেই। বাইরে বিশাল বড় বড় শেওড়া গাছগুলো আজ যেন জীবন্ত হয়ে উঠেছে। সমস্ত গাছের মধ্যে বুঝি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ওই অশুভ অতৃপ্ত আত্মা যেন ঘিরে ধরেছে তাদের ছোট্ট কুটিরটাকে। মৌরি কাব্যের দিকে তাকিয়ে বলল, তাহলে কি আজকের রাতে আমাদের জীবনের শেষ রাত হতে চলেছে? আর কি আমরা কাল সকালে সূর্য দেখতে পারবো না? মৌরির কথা শুনে ভীষণ উদ্বিগ্ন এবং চিন্তিত কণ্ঠে তার স্বামী কাব্য বলল, ও মৌরি, আমি তোমায় বারবার পই পই করে বললাম তুমি আমাদের ছেড়ে তোমার বাপের বাড়ি চলে যাও। আপাতত যতদিন না সমস্যার কোনো স্থায়ী সুরাহা হয়। কিন্তু তুমি আমার কথা শুনলেই না, সেই জেদ করে আমাদের এখানে পড়ে রইলে। আমি পালিয়ে যেতে শিখিনি। মরতে যদি হয় তাহলে একসাথে মরবো, বাঁচতে হলে একসাথেই বাঁচবো। কিন্তু তবুও তোমাদের এইভাবে এই ঘোর সংকটের মধ্যে ফেলে রেখে আমি কিছুতেই আমার বাপের বাড়ি গিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারবো না। ঘরের মধ্যে জ্বলতে থাকা সামান্য মৃৎ প্রদীপটা জানলার পাল্লার ফাঁক গলে ঘরের ভেতরে ঢুকে আসা কনকনে শীতল জলো বাতাসে বারবার দুলে উঠছিল। সেই প্রদীপের সোনালি উজ্জ্বল আলোর আভা এসে পড়ছিল মৌরির মুখমণ্ডলের ওপর। আর তাতেই তার মুখোমুখি বসে থাকা কাব্য দেখল যে মেয়েটার দুই চোখ যেন টলটল করছে জলে। তার দুই চোখের মধ্যে মিশে রয়েছে এক অফুরন্ত অকৃত্রিম ভালোবাসা। কাব্য বিলক্ষণ বুঝতে পেরেছে এই কয়েকদিনের মধ্যেই মৌরি তাকে বড্ড আপন করে নিয়েছে, বড় ভালোবেসে ফেলেছে। আর শুধুমাত্র তাকেই নয়, সে বুড়ি পিসিকেও বড্ড ভালোবাসে, বড় শ্রদ্ধা করে, তার যত্ন নেয়। অথচ এই সমস্ত কোনো গুণ সামান্যতম ছিল না তার আগের পক্ষে স্ত্রী সারদার মধ্যে। সে ছিল ভীষণ রকমের রুক্ষ ও বদমেজাজি একটি মেয়ে। তার গলার আওয়াজে প্রাণ যেন ওষ্ঠাগত হয়ে পড়ত। সামান্য তুচ্ছ বিষয় নিয়েও প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই থাকত। কাব্য দুই হাত বাড়িয়ে দিয়ে মৌরিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। ভীষণ রকমের ঠান্ডায় মৌরির হাত পা যেন শীতল হয়ে গিয়েছিল বরফের মতো। মৌরি তার স্বামীর বুকে মাথা দিয়ে একটা অদ্ভুত উষ্ণতার ওম খুঁজে পায়। ঘরের মধ্যে জ্বলতে থাকা মৃৎ প্রদীপটা আরও বেশ খানিকটা উজ্জ্বল হয়ে ওঠে। বাইরে বিকট শব্দে কাছে পিঠে কোথাও বজ্রপাত ঘটল। বাঁশঝাড়ের মধ্যে থাকা বেশ কিছু বকের দল চিৎকার করে উঠল, আর সাথে সাথেই আবার পুনরায় ভেসে এলো অশরীরী সারদার সেই বিকৃত কর্কশ কণ্ঠস্বর। কি হলো? কি ভাবছো তোমরা? এইভাবে ঘরের মধ্যে লুকিয়ে আত্মগোপন করে আমার হাত থেকে নিজেদের বাঁচাতে পারবে?
তা হবে না। এই সমস্ত দরজা জানলা সহ কোনো কিছুই আজ বাধা হয়ে দাঁড়াতে পারবে না আমাদের মাঝে। আজ তোমাদের প্রত্যেকের মৃত্যু অবধারিত। কাল সকালে তোমাদের ছিন্ন ভিন্ন ক্ষতবিক্ষত প্রাণহীন মরদেহ উদ্ধার করবে গ্রামের মানুষজন। তখন তারা বুঝতে পারবে এই সারদার প্রকৃত ক্ষমতা আসলে ঠিক কতখানি। পিশাচিনীর ন্যায় খলখল করে আকাশ কাঁপানো অট্টহাসি হাসতে হাসতে কথাগুলো বলল সেই অতৃপ্ত আত্মা। তার কথাতে সত্যি ঘরের প্রতিটা জানলা এবং দরজা আপনা হতেই নিজে থেকে এবার খুলে গেল দড়াম দড়াম শব্দ করে। ওদের তিনজনের নিষ্পলক চোখের দৃষ্টি বাইরের দিকে যেতেই ওরা যা দেখল তাতে মনে হলো ওদের বুঝি হৃৎপিণ্ডটা ফেটে যাবে। এত বেশি উত্তেজনা উদ্দীপনা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। অন্ধকারে ডুবে থাকা বৃষ্টি ভেজা ঝাপসা পরিবেশের মধ্যে ক্ষণে ক্ষণে গর্জে ওঠা বজ্রপাতের সাদাটে আলোর ঝলকানিতে ওদের দৃষ্টিগোচর হলো সারদার অতৃপ্ত প্রেতাত্মা বিকৃতভাবে মন্থর গতিতে একটু একটু করে এগিয়ে আসছে ওদের ঘরের পানে। তবে দুই পায়ে ভর দিয়ে মানুষের মতো নয়, বরং সরীসৃপের মতো বুকে হেঁটে চার হাত পায়ে ভর দিয়ে এক বিচিত্র ভয় ধরানোর ভঙ্গিমায় সে এগিয়ে আসছে। তার মাথার লম্বা লম্বা চুলগুলো বৃষ্টির জলে ভিজে গিয়েছে। তার মুখমণ্ডলের বেশিরভাগ অংশটাই ঢেকে দিয়েছে সেই ঘন কালো চুল। তবে চুলের আচ্ছাদন ভেদ করেও বাইরে বেরিয়ে আসছে ওই লাল চোখের আলোক রশ্মি। তার পরনের সাদা কাপড় চুপচুপে ভাবে ভিজে যেন দেহের সঙ্গে লেপ্টে গিয়েছে। সে এক পা করে এগিয়ে আসছে আর মহা আনন্দে অট্টহাসি হাসছে। মৌরি দুই নয়ন বন্ধ করে ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রণাম জানালো। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করল যাতে এই অশুভ আত্মার হাত থেকে তারা রক্ষা পায়। মৌরি এবং কাব্যের অবস্থা বড় শোচনীয় হয়ে পড়লেও বুড়ি পিসিমা কিরকম যেন একটা গুম মেরেছিল এতক্ষণ। হঠাৎ করে অন্ধকার ঘরের মধ্যে থেকে কি যেন একটা তুলে নিয়ে সে দৌড়ে বেরিয়ে গেল বাইরের দিকে। তারপর অশরীরীকে লক্ষ্য করে হাতে ধরা জিনিসটা ছুঁড়ে দিতেই ঝনঝন শব্দ হলো কাঁচ ভাঙার। বুড়ি পিসিমা ঘরের ভেতর পুনরায় ফিরে আসা মাত্রই কাব্য কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হলো? কি হলো পিসিমা? তুমি বাইরে বের হচ্ছ কেন? আর তাছাড়াও ঘরের মধ্যে থেকে তুমি বাইরে ওটা কি ছুড়ে দিলে? ওরকম ঝনঝন শব্দ হলো কিসের? কাব্যের কথা শুনে বুড়ি পিসি যেন বেশ খানিকটা চটে গিয়ে উঁচু গলায় মেজাজের সঙ্গে বলল, আহ কাব্য, এখন একটাও প্রশ্ন করবি না, চুপ করে শুধু দেখ আমি কি করছি। এই কথা বলে পিসিমা আবার ঘরের মধ্যে জ্বলতে থাকা ছোট্ট মৃৎ প্রদীপটা হাতের মধ্যে তুলে নিল। প্রদীপের অনুজ্জ্বল হলদেটে আলোর শিখা বৃদ্ধার মুখমণ্ডলে পড়তেই ওরা দেখল বৃদ্ধার সেই বয়সজনিত ভাঁজ খাওয়া চামড়া, কুঁচকে যাওয়া মুখটার মধ্যে কেমন যেন এক আলো অন্ধকারের সৃষ্টি হয়েছে। বৃদ্ধার দুই চোখের মধ্যে লকলকে বিষাক্ত সাপের মতো উঁকি দিচ্ছে কিছু একটা। কাব্য তার বুড়ি পিসির এই রকম চোখের দৃষ্টি খুব ভালোভাবেই চেনে। সে বিলক্ষণ বুঝতে পারল যে পিসির মাথায় কিছু একটা চরম বুদ্ধির আবির্ভাব হয়েছে। পিসি প্রদীপখানি হাতের মধ্যে তুলে নিয়ে হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বাইরে দাঁড়ালো। সাংঘাতিক কিছু একটা ঘটার পূর্বাভাস পেয়ে কাব্য এবং মৌরি ভয়ে ভয়ে নির্বাক শ্রোতার মতো বাইরে বেরিয়ে এসে পিছনে দাঁড়াতেই পিসি হাত দিয়ে সেই মৃৎ প্রদীপের আগুনটুকু রক্ষা করে অশরীরী সারদা বউয়ের উদ্দেশ্যে প্রায় চিৎকার করে বলে উঠল, আমি খুব ভালোভাবেই জানতাম বড় বউ যে তুই আজীবন হিংসুটে ছিলিস। কোনোদিনই মন থেকে আমার কাব্যকে তুই ভালোবাসতে পারিসনি। আমার কথা না হয় বাদই দিলাম,
সে তুই আমার সাথে যতই খারাপ ব্যবহার কর না কেন, কিংবা খারাপ কথা বলিস না কেন, আমি না হয় সেসব কিছু মনে করতাম না, কিন্তু তুই যখন কাব্যের সাথে ভীষণ ঝগড়া ঝামেলা করতিস তখন আমার খুব খারাপ লাগতো। বড় বউ, তুই হিংসুটে ছিলিস, এ কথা আমার আগে থেকেই জানা ছিল, কিন্তু তাই বলে এত হিংসুটে তা আমি জানতাম না। তুই মরে গিয়েছিস, কিন্তু এই ছেলেটার জীবনে কি হবে? সারাটা জীবন কি এইভাবে বিরহ নিয়ে কাটিয়ে দেবে ও? এ কথা ভেবে আমি আমি আমার কাব্যের দ্বিতীয়বার বিয়ে দিয়েছি বলে তোকেও অত্যাচার করতে ফিরে আসতে হলো। তুই কিনা প্রতিজ্ঞা নিলি ওদের প্রাণ নেওয়ার। আমি বেঁচে থাকতে আমার কাব্য আর নতুন বইয়ের কিচ্ছুটি হতে দেব না। তুই চেয়েছিলিস না ওদের শেষ করে দিতে, আজ তোর শেষ হবার দিন। এই কথা বলে বুড়ি পিসিমা এবার প্রবল আক্রোশের সাথে হাতের মধ্যে ধরা সেই ছোট্ট মৃৎ প্রদীপটা ছুঁড়ে দিলেন সামনের অন্ধকারের মধ্যে। আগুনের স্ফুলিঙ্গ গিয়ে সামনে জমাট বাঁধা অন্ধকারে পড়তেই দপ করে সমগ্র জায়গাটা জুড়ে একটা আগুনের লেলিহান শিখা জ্বলে উঠল বিস্ফোরণের ন্যায়। সাথে সাথেই ওই অশরীরী শরীর জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সেই আগুন সর্বগ্রাসী, সেই আগুন যে কোনো অশুভ শক্তির ধ্বংসের কারণ। সেই পবিত্র আগুন স্বয়ং অগ্নিদেবের প্রতীক। জ্বলন্ত শরীর নিয়ে প্রাণপণ বাঁচার জন্য ছটফট করেও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে শেষমেশ ভস্মীভূত ছাইয়ে পরিণত হয়ে বাতাসের সঙ্গে মিলিয়ে গেল অশরীরী সারদা। বড় বউয়ের আত্মা মুক্তি পেয়েছে দেখে বুকের মধ্যে কিছুটা স্বস্তি অনুভব করল বুড়ি পিসিমা। কাব্য এবং মৌরি তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছিল সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশের দিকে। তারা উভয়ে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে সত্যি তাদের প্রাণ রক্ষা পেয়েছে, তাদের আর মৃত্যু ভয় নেই। চোখের সামনে আজ তারা যা দেখল তা যেন সাক্ষাৎ চলচ্চিত্রে দেখা কোনো দৃশ্য। বুড়ি পিসিমা তাদের বিস্ময়ের ঘোর কাটিয়ে ফোকলা দাঁতে হেসে বলল, চল চল ঘরের ভেতর, এবার চল দেখি। আর কোনো ভয় নেই, বিপদের মেঘ কেটে গিয়েছে আজীবনের মতো। কিন্তু পিসিমা, শারদার অতৃপ্ত অশরীরী আত্মার কি হলো? কেন রে কাব্য, দেখতে পেলি না যে সে জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে গেল? তার অতৃপ্ত আত্মা আজ ধ্বংস হয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে যেন সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক এক জীবন পায়। মৌরি ভারী কৌতূহলের সাথে পিসিমার উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, কিন্তু পিসিমা, আপনি অসাধ্য সাধন করলেন কি করে? বুঝলি রে নতুন বউ, তোরা যখন ভীষণ রকম ভয় পেয়ে গিয়েছিলিস, নিজেদের মধ্যে নানান কথাবার্তা বলছিলিস, তখন আমি মরিয়া হয়ে খোঁজার চেষ্টা করছিলাম এই অশুভ শক্তিকে ধ্বংস করার কোনো একটা উপায়। ওই যে কথায় বলে না, মন থেকে যদি কিছু চাওয়া হয় এবং সেই চাওয়া যদি সম্পূর্ণরূপে সৎ হয়, তাহলে ঈশ্বর যে কোনোভাবেই সেই চাওয়া পূরণ করে। আমার মাথায় হঠাৎ করেই এই অশুভ শক্তি ধ্বংসের উপায় চলে এলো। আমি একবার কাশী গিয়ে গুরুদেবের মুখ থেকে শুনেছিলাম, আগুনে নাকি যে কোনো অশুভ শক্তি ধ্বংস হয়ে যায়। একমাত্র আগুনই হলো এই জগতের সবচেয়ে শক্তিশালী এক শক্তি, যার কাছে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় ক্ষুদ্র থেকে অতি বৃহৎ কোনো অমঙ্গল শক্তি। তাই তো একথা মাথার মধ্যে আসতেই ঘরের ভেতর থেকে দাহ্য তেলের শিশিখানা নিয়ে গিয়ে প্রথমে ছুঁড়ে দিলাম উঠোনের মধ্যে। তারপর আর কি, প্রদীপের আগুন সেই দাহ্য তেলের মধ্যে গিয়ে পড়া মাত্রই
সমগ্র জায়গাটা জুড়ে ভীষণ আগুন ধরে গেল। আর সেই জ্বলন্ত আগুনের চক্রের মাঝে আটকা পড়ে জ্বলে পুড়ে শেষ হয়ে গেল সারদা বউয়ের অতৃপ্ত আত্মা। বাহ বাহ পিসিমা, সত্যি তোমার জুড়ি মেলা ভার। চরম বিপদের সময় যে এরকমভাবে তুমি নিজের বুদ্ধি খাটাতে পেরেছো তা সত্যি যথেষ্ট প্রশংসনীয়। চল চল কাব্য, এবার ঘরে চল। আর দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে নেই। দেখ, পূবের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। নিম্নচাপও কেটে গিয়েছে, আর কেটে গিয়েছে আমাদের জীবন থেকে অশনি ঝঞ্ঝা। এবার তোরা সুখে শান্তিতে নির্বিঘ্নে আর নির্ভয়ে সংসার করতে পারবি।